ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে। এই সময়কালকে মূল্যায়ন করতে হলে আমাদের অর্জন এবং চ্যালেঞ্জ উভয় দিকই নিরপেক্ষভাবে দেখতে হবে। যেহেতু আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, গত 1.5 বছরে বাংলাদেশের অগ্রযাত্রা এবং পিছিয়ে পড়ার বেশ কিছু প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি। অগ্রগতির দিকটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার চেষ্টা করেছে। দীর্ঘদিনের পারিবারিক এবং দলীয়করণ থেকে বেরিয়ে এসে মেধাভিত্তিক প্রশাসন গড়ার প্রয়াস দেখা গিয়েছে তার আমলে। ডক্টর ইউনূসের ব্যক্তিগত আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে বিশ্বব্যাংক, IMF এবং পশ্চিমা দেশগুলির সাথে বাংলাদেশের সুসম্পর্ক লক্ষ্য করা যায়। যেহেতু ডক্টর ইউনূস দীর্ঘদিন আমেরিকায় বসবাস করতেন এবং নোবেল জয়ী হওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক ছিল, এই কারণে বাংলাদেশের দুরবস্থার সময় বৈদেশিক ঋণ এবং সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। হাসিনা সরকারের সময় ব্যাংক খাত পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এই ধ্বংস হওয়া ব্যাংক খাতকে পুনরায় ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনূস বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেমন কেন্দ্রীয় ব্যাংকে খেলাফি ঋণ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রবণতা দেখা দিয়েছে তার সময়ে। যদিও তিনি কতটা সফল হয়েছেন সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায় না। বলা হয় হাসিনা সরকারের সময় কোনো বাক স্বাধীনতা ছিল না, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এই নীতি থেকে পুরোপুরি বেরিয়ে আসেন। ব্যক্তিগত এবং সংবাদপত্রের বাক স্বাধীনতার ক্ষেত্রে তিনি সম্পূর্ণরূপে স্বায়ত্ত স্বাধীনতা দিয়েছেন। বিচার বিভাগ, পুলিশ এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য তিনি আলাদা আলাদা কমিশন গঠন করেছেন, যা দীর্ঘমেয়াদী রাষ্ট্রের গুণগত মান পরিবর্তনের ইঙ্গিত দেয়। ডক্টর ইউনূসের যুগান্তকারী পদক্ষেপ হলো বন্দর ব্যবস্থা বিদেশিদের হাতে তুলে দেওয়া। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। তিনি যদি কোনো বাংলাদেশি কোম্পানির হাতে এই বন্দর ব্যবস্থা তুলে দেন তাহলে কাজের কাজ কিছুই হবে না, শুধুমাত্র টাকা ব্যয় হবে। তাই তিনি ওয়ার্ল্ড ফেমাস কোম্পানিগুলির হাতে এই বন্দর ব্যবস্থা তুলে দিয়েছেন। ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে গিয়ে 35 মিলিয়ন বা 350 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এবার আমরা দেখব ডক্টর ইউনূস কোথায় কোথায় ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূসের আমলে আইন শৃঙ্খলার দিকটা বেশ অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা ঘটেছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ডক্টর ইউনূস একেবারে ব্যর্থ হয়েছেন। এমনকি এখনও দ্রব্যমূল্য সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা রকম ক্ষোভ সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। আমলাতন্ত্র এবং প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীদের রদবদলের ফলে সাময়িকভাবে প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ দুর্বলতা দেখা দিয়েছে। শিল্প এবং রপ্তানি বাণিজ্যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশে প্রায় 160টির মতো বস্ত্রশিল্প বন্ধ হয়ে গেছে, ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ডক্টর ইউনূস এই বেকারদের পুনরায় নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেনি। ডক্টর ইউনূসের সময় গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার হাতের বাইরে চলে গিয়েছে। 1500 টাকার গ্যাস কোথাও কোথাও 2700 থেকে 3000 টাকায় পৌঁছে গিয়েছে। এমনকি শুধুমাত্র দাম বৃদ্ধিই নয়, প্রবলভাবে গ্যাসের আকাল দেখা দিয়েছে। কোনো কোনো অঞ্চলে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে সরকার। ডক্টর ইউনূসের সময়ে চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীগুলি সক্রিয় হয়ে উঠেছে। এমনকি আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার বাংলাদেশি জেলেদের তুলে নিয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার হলো এই ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো রকম কঠোর ব্যবস্থা নিতে পারেনি। ডক্টর ইউনূস রোহিঙ্গা নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূস ঘোষণা করেছিলেন যে পরবর্তী ঈদ মানে 2025 সালের ঈদ রোহিঙ্গারা তাদের জন্মভূমি মায়ানমারে গিয়ে পালন করবে। এমনটা তো হয়নি, উল্টে আরও 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ডক্টর ইউনূসের সময় টাকার বিনিময়ে এই রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার ঠিক আগে আমেরিকার সঙ্গে একটি গোপন চুক্তি করেছে। এই চুক্তিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকার কৃষিক্ষেত্রে কোনো রকম ভর্তুকি দিতে পারবে না। এর ফলে বাংলাদেশের কৃষি ব্যবস্থা প্রবল সংকটে পড়তে পারে। পাশাপাশি এই চুক্তিতে আরও বলা হয়েছে আমেরিকা যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ তাহলে সেই দেশের সঙ্গে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আর যদি এই চুক্তি উপেক্ষা করে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাহলে আমেরিকা কঠোর ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশের উপর।